আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। এই ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো একেবারে সহজে বোঝানো হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল শিক্ষার্থী না টেনে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন, বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সময় যাতে কম লাগে, বেসিক বিষয়ের নিয়মকানুন আমি আগেই লিখে রেখেছি, এখন এক এক করে ব্যাখ্যা করে বোঝাবো। আর বেসিক বিষয়ে নিয়মকানুন বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান একেবারে হাতে কলমে লিখে বোঝাবো ইনশাল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। অধ্যায়ের নাম ভ্যালুয়েশন অফ গুডউইল, বাংলা অর্থ সুনামের মূল্যায়ন। সুনামের মূল্যায়নটা কি, এটা আগে ভালো করে বুঝতে হবে। কোনো একটা বাজারে একই ধরনের 3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সমজাতীয় কিংবা একই ধরনের। এখন ওই 3টা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি নিজে ক্রয় করতে চাই। তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নিব যে কোন ব্যবসা প্রতিষ্ঠান আমি ক্রয় করতে পারবো? সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই ব্যবসা প্রতিষ্ঠানের এক এক করে আমি গুডউইল অথবা সুনামটা নির্ণয় করব। একটা ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল আমি নির্ণয় করলাম 2 লক্ষ টাকা, আরেকটার 3 লক্ষ, আরেকটার 5 লক্ষ। তাহলে কোনটা গ্রহণযোগ্য? যেটার গুডউইল অথবা সুনাম বেশি সেটাই গ্রহণযোগ্য। এই যে আমি এক একটা ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনাম অঙ্কের মাধ্যমে হিসাব করে বাহির করলাম, এটাকে বলা হয় সুনামের মূল্যায়ন। এখন সুনাম নিয়ে একটু আলোচনা করি। গুডউইলের বাংলা অর্থ সুনাম। যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বেশি এটার বিক্রয় বেশি। যদি বিক্রয় বেশি হয় ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বেশি আসে। আমরা জানি নগদ টাকা সম্পদের মধ্যে পড়ে, তাহলে সুনামের কারণে বিক্রয় বাড়ে, বিক্রয় বাড়লে নগদ বাড়ে, নগদ বাড়ে মানে সম্পদ বাড়ে। অতএব গুডউইল বা সুনামের কারণেই সম্পদ বাড়ে। এই জন্য গুডউইলকেও সম্পদ বলা হয়। এই গুডউইলকে তুমি স্পর্শ করতে পারবে না, এই জন্য এটাকে অস্পর্শনীয় সম্পদ বলা হয়। আবার ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনাম 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকে, এই জন্য এটাকে স্থায়ী সম্পদও বলা হয়। অস্পর্শনীয় সম্পদও বলা হয়, স্থায়ী সম্পদও বলা হয়। আচ্ছা, তাহলে সুনাম কি, সুনামের মূল্যায়ন কি, এটা আমরা বুঝলাম। 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যে পদ্ধতিতে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনাম অঙ্কের মাধ্যমে হিসাব করে বাহির করা যায়। একটার নাম হচ্ছে সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। ধারাবাহিক ক্লাসে আমরা এক এক করে প্রতিটা নিয়মের ম্যাথের সমাধান করব। আজকে আমরা সুপার প্রফিট মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনাম নির্ণয় করার জন্য সুপার প্রফিট মেথডে টোটাল 6টা ওয়ার্কিং করতে হয়। 6টা ওয়ার্কিং করলেই গুডউইল অথবা সুনাম আমরা সহজে বাহির করতে পারবো। তাহলে 6টা ওয়ার্কিং কি কি? এখন আমি যা তোমাদের দেখাবো এটা শুধু তোমরা দেখবে আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি একটু পরে এই তথ্যগুলো একটা অঙ্কের মধ্যে সরাসরি প্রয়োগ করে হাতে কলমে ম্যাথের সমাধানটা তোমাদেরকে বোঝাতে চাই। 6টা ওয়ার্কিং করতে হয় সুপার প্রফিট মেথডে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল নির্ণয় করার জন্য। 1 নম্বর যে ওয়ার্কিং, এটাকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড, সংক্ষিপ্ত নাম সি। এটা বাহির করার নিয়ম কি? পিবি অফ অল অ্যাসেটস। ব্যবসায়ের যত সম্পদ আছে সম্পদের বর্তমান মূল্য যোগ করতে হয় আগে। যেমন ধরো ক্যাশ, বাংলা অর্থ নগদ, অ্যাকাউন্টস রিসিভেবল, বাংলা অর্থ দেনাদার, ইনভেন্টরি মজুদ পণ্য, ল্যান্ড বিল্ডিং জমি দালান কোঠা। গুডউইলের বেলায় যদি এট কোস্ট সহ দেওয়া থাকে তবেই এখানে আসবে, না হলে আসবে না। এখন যদি সরাসরি গুডউইল অথবা সুনাম দেওয়া থাকে তখন এটা আসবে না। যদি গুডউইল এট কোস্ট সাথে থাকে তবেই আমি এখানে আনবো।
আর কিছুক্ষণ আগে আমি বলেছি তোমাদের গুডউইল এটাও সম্পদের মধ্যে পড়ে। ট্রেডিং ইনভেস্টমেন্ট বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়িক বিনিয়োগ। যেহেতু আমি ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনামটা নির্ণয় করব, তাহলে তো ব্যবসায়িক যত বিনিয়োগ আছে সেটাই আমাকে আনতে হবে। অতএব নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বা অব্যবসায়িক কোনো বিনিয়োগ যদি থাকে সেটা এখানে আনা যাবে না। এটা নিয়ে আরও বিস্তারিত আমি আলোচনা করব। একটা ব্যবসা প্রতিষ্ঠানের এর বাহিরে আরও অনেক সম্পদ থাকতে পারে, যোগ করে নিও। এই সম্পদের যোগফল থেকে কারেন্ট লাইবিলিটিস চলতি দায় হতে পারে অ্যাকাউন্টস পেবল পাওনাদার, নোটস পেবল, প্রদেয় বিল, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, চলতি দায়সমূহ যোগ করবেন। সম্পদের যোগফল থেকে দায়ের যোগফল বিয়োগ করবেন, পেয়ে যাবেন ক্যাপিটাল এমপ্লয়েড। একেবারে সহজ। এখন আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি। মনে করো তোমাকে প্রশ্ন করলাম অ্যাকাউন্টস রিসিভেবল এটার বাংলা অর্থ কী, কোন হিসাবে পড়ে? এটার বাংলা অর্থ দেনাদার, এটার সম্পদে পড়ে। কোনো শিক্ষার্থী যদি এরকম থাকেন এখানে যত এন্ট্রি আছে এগুলোর বাংলা অর্থ কোন হিসাবে পড়ে, এটা যদি কারো ধারণায় না থাকে তখন করণীয় কি? এটা মূলত ফার্স্ট ইয়ারের পড়া। কোনো শিক্ষার্থী যদি এরকম থাকেন এগুলোর বাংলা অর্থ কোন দাখিলা কোন হিসাবে পড়ে সেটা জানেন না, তো তোমাদের একটা কাজ করতে হবে। আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্লেলিস্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরে যে 2টা ক্লাস দেওয়া আছে ওই 2টা ক্লাস তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওই 2টা ক্লাসে আমি আলোচনা করেছি কোন দাখিলা কোন হিসাবে পড়ে, দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা। তখন আর তোমার এই প্রবলেম থাকবে না। আচ্ছা, এখানে যে আমি ক্যাপিটাল এমপ্লয়েডটা বাইর করেছি, তো 2 নম্বর ওয়ার্কিংয়ে অর্থাৎ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা উপর থেকে আগেই এখানে নিয়ে আসতে হবে। চিন্তার কারণ নাই, আমি একটু পরে এগুলো প্রয়োগ করে হাতে কলমে একটা ম্যাথের সমাধান বোঝাবো, সবাই পারবে, চিন্তার কারণ নাই। ক্যাপিটাল এমপ্লয়েড এখানে লেখার পরে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে কারেন্ট ইয়ার প্রফিট বা চলতি বছরের মুনাফাটা এখানে আনতে হবে। যদি অঙ্কের মধ্যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বা অব্যবসায়িক বিনিয়োগ এটার ইন্টারেস্ট থাকে তখন এটা বিয়োগ করতে হবে, এটাই নিয়ম। যদি ডিবেঞ্চার কিংবা ঋণপত্র এর ইন্টারেস্ট থাকে, ডিবেঞ্চারের আরও একটা নাম হচ্ছে বন্ড। ডিবেঞ্চারও থাকতে পারে, বন্ড নামেও থাকতে পারে, বাংলা হলো ঋণপত্র। এটার ইন্টারেস্ট যদি থাকে তখন নিয়ম হচ্ছে এখানে যোগ করতে হবে। যদি অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন কিংবা অপচয় থাকে নিয়ম হলো বিয়োগ করতে হবে। অনাদায়ী পাওনা বা ব্যাড ডেট এক্সপেন্স যদি থাকে বিয়োগ করতে হবে। টাকাটা এখানে সমন্বয় করে প্লাস মাইনাস করে যোগ করো। এই টাকার উপরে ইনকাম ট্যাক্সের টাকাটা এখানে বাদ দিয়ে যে টাকা হবে ওই টাকাকে 2 দ্বারা ভাগ করে এখানে নিয়ে আসতে হবে। এখন 2 দ্বারা ভাগ হবে কেন? কারণ আমাকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাইর করতে হবে। অতএব এখানে যে প্রফিটটা এসেছে এটাকে 2 দ্বারা ভাগ করলেই হাফ হবে, এখানে নিয়ে আসো হাফ করে। উপরের ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা থেকে এটা বিয়োগ করলে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা এখানে সহজে পেয়ে যাই। 2 নম্বর ওয়ার্কিং শেষ। এখন আমরা 3 নম্বর ওয়ার্কিংটা করব। এটার নাম হচ্ছে এভারেজ মেনটেইনেবল প্রফিট, সংক্ষিপ্ত নাম এএমপি। করণীয় কি? আগেই বাইর করতে হবে এভারেজ প্রফিট, সাম অফ ইয়ার প্রফিট। অঙ্কের মধ্যে যতটা বছরের প্রফিট দেওয়া থাকবে এই প্রফিট বা আয়ের সমূহ যোগ করে নেবেন। যত বছরের আয় যোগ করলেন নাম্বার অফ ইয়ার বছর সংখ্যা দ্বারা ভাগ করে টাকাটা এখানে। এখন অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ের কাজ তুমি 2 নম্বর ওয়ার্কিংয়ে এই যে এখানে যেরকম কাজটা করেছো, নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট মাইনাস ডিবেঞ্চারের ইন্টারেস্ট প্লাস ডেপ্রিসিয়েশন থাকলে মাইনাস ব্যাড ডেট এক্সপেন্স থাকলে মাইনাস, ওই একই কাজটা তোমাকে এখানেও করতে হবে। এই চারটা দেখো এখানেও নিয়ে আসা হয়েছে, টাকাটা যোগ করো, সমন্বয় করো। এই টাকার উপরে ইনকাম ট্যাক্স এখানে বিয়োগ করে তুমি এভারেজ মেনটেনেবল প্রফিটটা পেয়ে যাবে। 3টা ওয়ার্কিং শেষ। এখন 4 নম্বরে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বাইর করার নিয়ম হচ্ছে 2 নম্বর ওয়ার্কিংয়ে তুমি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছ, এটাকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করতে হবে। নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, তো গুণ করলেই তুমি নর্মাল প্রফিটটা পেয়ে যাবে।
5 নম্বরে বাইর করতে হবে সুপার প্রফিট। সুপার প্রফিট বাইর করার নিয়ম হচ্ছে 3 নম্বরে যে এভারেজ মেনটেনেবল প্রফিটের টাকা পাওয়া হয়েছে 3 নম্বর ওয়ার্কিংয়ে, এই এভারেজ মেনটেনেবল প্রফিটের টাকা থেকে 4 নম্বরের নর্মাল প্রফিটের টাকাটা এখানে বিয়োগ করতে হবে, এটাই নিয়ম। ফাইনালি গুডউইল বা সুনাম নির্ণয় করার জন্য এই যে 5 নম্বরের সুপার প্রফিটের যে টাকাটা তুমি পাবে এটাকে নাম্বার অফ ইয়ার পারচেজ, কত বছরের জন্য ক্রয়, এটা দ্বারা গুণ করতে হবে। গুণ করলেই তুমি গুডউইল অথবা সুনামটা পেয়ে যাবে। এখন আজকের ক্লাসে আমি প্রথম যে মেথড, এই সুপার প্রফিট মেথড, এটা নিয়েই আলোচনা করি। তারপর পরবর্তী ক্লাসে ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এই মেথের সমাধানটা আগে ভালো করে বুঝো। আচ্ছা, এগুলো নিয়ে এখন আর আজকের ক্লাসে আলোচনা করব না। এখন তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। প্রশ্নটা পড়ছে, দি ফলোয়িং ইজ দি ব্যালেন্স শিট অফ মন লিমিটেড এজ এট 31 ডিসেম্বর 2022। নিচে মন লিমিটেডের ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। আমাদের জানা প্রয়োজন ব্যালেন্স শিট এটা কি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, তারপর ওই লেনদেনকে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিল, রেওয়া মিল থেকে সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা থেকে সমন্বিত রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিল থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীতে গিয়ে ইনকাম স্টেটমেন্টও তৈরি করা হয়, ব্যালেন্স শিটও তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারা যায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের কী পরিমাণ আয় আছে, কী পরিমাণ ব্যয় আছে, কী আয় কী ব্যয় এগুলো আছে। আর ব্যালেন্স শিট থেকে জানতে পারা যায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় মালিকানা সত্ত্ব আছে। একটা সমীকরণ আমরা জানি, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদের টাকার সমান হবে দায় ও মালিকানা সত্ত্বের টাকা। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে সম্পদের টাকা আছে 4,50,000, যদিও এখানে লাইবিলিটিস লেখা, এখানে দায় যোগ মালিকানা সত্ত্ব দুইটাই আছে। এটার টাকাও দেখো 4,50,000, উভয় দিকের টাকা কিন্তু সমান হয়ে যাবে, তাই তো। তাহলে ব্যালেন্স শিটে কী থাকে, সম্পদ থাকে, দায় ও মালিকানা সত্ত্ব থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের কী পরিমাণ সম্পদ, কী সম্পদ, কী দায়, কী মালিকানা সত্ত্ব, এটা আমরা ব্যালেন্স শিট থেকে জানতে পারি। আমরা একবার পড়ে নিই, এটার ব্যাখ্যা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। সম্পদের দিকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, মেশিনারি আছে, এখানে গুডউইল আছে কিন্তু এট কস্ট দেওয়া নেই। স্টক আছে, ডেপ্টর আছে, ইনভেস্টমেন্ট আছে, ক্যাশেড ব্যাংক আছে। এখানে শেয়ার ক্যাপিটাল আছে 20,000 শেয়ার 10 টাকা করে, 2 লক্ষ টাকা। জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি, 6% বন্ড, বন্ডের আরও একটা নাম ডিবেঞ্চার, বাংলা অর্থ ঋণপত্র, এটাও আছে। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দেয়। সানডি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার, এটাও চলতি দেয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা আয়ের উদ্ধৃত্ত আছে এখানে। আশা করছি এগুলোর বাংলা অর্থ তোমরা জানো, কারণ এটা তো ফার্স্ট ইয়ারের পড়া, এগুলো তোমরা এর আগে পড়ে এসেছো। তাও আমি একবার বলে দিচ্ছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, জমি দালান কোঠা, মেশিনারি, গুডউইল সুনাম, স্টক মজুদ পণ্য যেটা, ডেপ্টর দেনাদার, ইনভেস্টমেন্ট বিনিয়োগ, ক্যাশেড ব্যাংক, ব্যাংকে জমা। অল অফ ইনভেস্টমেন্ট ইজ নন ট্রেডিং অ্যান্ড ইন্টারেস্ট আর্ন অন ইট 9%। অর্থাৎ সকল ইনভেস্টমেন্ট অব্যবসায়িক, নন ট্রেডিং, এটার উপর থেকে 9% ইন্টারেস্ট উপার্জিত হয়েছে। বিষয়টা দাঁড়ায় এখানে যে ইনভেস্টমেন্ট আছে 60,000 টাকা, এটা হচ্ছে নন ট্রেডিং অব্যবসায়িক। তো অব্যবসায়িক ইনভেস্টমেন্ট, আমি তো এটা ব্যবসায়িক হিসাব করতে পারি না, আমি তো ব্যবসায়ের সুনামটা নির্ণয় করব, তো এটা তো আমার ব্যবসায় আনা যাবে না। কেন? কারণ এটা অব্যবসায়িক। The profit before tax of last 4 years were as follows. কর পূর্ববর্তী আয় বিগত 4 বছরের নিচে দেওয়া হয়েছে। 2019 সালে 80,000, 20 সালে 1,20,000, 21 সালে 1,30,000, 22 সালে 1,40,000। যদি আমি তোমাকে এখন প্রশ্ন করি
কারেন্ট ইয়ার প্রফিট কত বা চলতি বছরের প্রফিট কত। চলতি বছর হচ্ছে 2022 সাল, তো এখানে 22 সালের প্রফিট আছে 1,40,000, এটাই হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। গুডউইল ইজ টু বি ভ্যালুড এট 3 year পারচেজ, 3 বছর ক্রয়ের জন্য গুডউইল মূল্যায়িত হবে অফ এভারেজ সুপার প্রফিট ফর দি লাস্ট 4 years, গড় অতি মুনাফা পদ্ধতি বিগত 4 বছরের, অর্থাৎ বিগত 4 বছরের যে প্রফিট দেওয়া আছে অতি মুনাফা পদ্ধতিতে 3 বছর ক্রয়ের জন্য গুডউইল অথবা সুনাম মূল্যায়িত হবে। সিমিলার কোম্পানি গিভে ইল্ড অফ 12%, সমজাতীয় অন্যান্য যে কোম্পানি আছে এটা 12% মুনাফা দিচ্ছে। ইল্ড মানে মুনাফা, তো মুনাফা বলে বা রিটার্ন বলে বা নর্মাল রেট অফ রিটার্ন বলেও থাকতে পারে। এক কথায় এটাকে বলা হয় নর্মাল রেট অফ রিটার্ন, এর মান নর্মাল রেট অফ রিটার্ন। ডিটারমাইন দি গুডউইল অফ দি কোম্পানি আন্ডার সুপার প্রফিট মেথড, সুপার প্রফিট মেথডে কোম্পানির গুডউইল অথবা সুনামটা নির্ণয় করো। এখন তোমরা একটু মনোযোগী হও, নিয়ম দেখিয়ে ব্যাখ্যা করে হাতে কলমে লিখে এখন সমাধানটা তোমাদেরকে বোঝাতে চাই, এই জন্য একটু সময় লাগবে। সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য টোটাল 6টা ওয়ার্কিং আমাদের করতে হয়। 1 নম্বর ওয়ার্কিং হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। কী করতে হবে? সকল সম্পদের বর্তমান মূল্য এখানে আগে যোগ করে নিতে হবে। যোগফল থেকে কারেন্ট লাইবিলিটিস কিংবা চলতি দায় যোগ করে সম্পদের যোগফল থেকে দায়ের যোগফল বিয়োগ করতে হবে, পাওয়া যাবে ক্যাপিটাল এমপ্লয়েড। একেবারে সহজ। এখন আমি দেখি আমার অঙ্কের মধ্যে সম্পদ কোথায় আছে, দায় কোথায় আছে, তাহলেই তো হয়ে যায়। আমার অঙ্কটার মধ্যে এই হলো অ্যাসেটস, এই হলো লাইবিলিটিস। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। তোমরা দেখো এখানে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা সম্পদ, মেশিনারি আছে 1,30,000, এখানে গুডউইল আছে 70,000 টাকা, কিন্তু গুডউইল এট কোস্ট দেওয়া থাকলে আসবে, না হলে আসবে না, সুতরাং গুডউইল এটা আনা যাবে না। তারপরে স্টক আছে 30,000, ডেপ্টর দেনাদার 20,000। এখন ইনভেস্টমেন্ট নিয়ে একটা সমন্বয় আছে, ইনভেস্টমেন্ট আছে এখানে 60,000, এটা নিয়ে সমন্বয় হচ্ছে অল অফ ইনভেস্টমেন্ট ইজ নন ট্রেডিং, সকল বিনিয়োগ হচ্ছে অব্যবসায়িক। এন ইন্টারেস্ট আর্ন অন ইট 9%, এবং এটার উপরে 9% ইন্টারেস্ট উপার্জিত হয়েছে। এই বিনিয়োগটা হয়ে গেল নন ট্রেডিং, সুতরাং এটা আনা যাবে না। ক্যাশেড ব্যাংক, ক্যাশেড ব্যাংক আছে 40,000 টাকা। তাহলে তোমরা বুঝতে পেরেছ এখন পর্যন্ত আমরা একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি 2টা, স্টক, ডেপ্টর 4টা, ক্যাশেড ব্যাংক 5টা সম্পদ পেয়েছি। যে সম্পদগুলো আমরা যোগ করে নিব। তাহলে দায় কী কী আছে আমরা একবার দেখে নিই। দায়ের মধ্যে চলতি দায়সমূহ দেখতে হবে। 6% বন্ড যেটা, এটা তো দীর্ঘমেয়াদী দায়। ব্যাংক ওভারড্রাফট 50,000 টাকা, এটা হলো চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দায়ের মধ্যে পড়ে। সানডি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার, এটাও চলতি দায়ের মধ্যে পড়ে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা হলো আয়। তাহলে আমরা এখানে এই 5টা সম্পদের যোগফল থেকে, টাকাগুলো তোমরা দেখে নিও, এই 5টা সম্পদের যোগফল থেকে 2টা দায় যদি বিয়োগ করে দেই, ক্যাপিটাল এমপ্লয়েডটা হয়ে যায়। সহজ বিষয়। তো এটা আমি একটু হাতে কলমে লিখে দিচ্ছি। প্রথম অঙ্কটা শুরুতে আমাদের নির্ণয় করতে হবে ভ্যালু অফ অ্যাসেটস, লিখতে পারি পিভি অফ অল অ্যাসেটস, এটাও আমরা লিখে নিতে পারি। ভ্যালু অফ অ্যাসেটস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ, মেশিনারি 1,30,000, স্টক 30,000, ডেপ্টর 20,000, ক্যাশেড ব্যাংক 40,000, ব্যাংক ওভারড্রাফট 50,000, সানডি ক্রেডিটর্স 20,000। টাকাগুলো আমরা বসিয়ে দিই। আগে সম্পদ সমূহ লিখে নিচ্ছে। 1 নম্বরে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং,
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকার পরিমাণ আছে 1 লক্ষ। এটা লিখে বোঝাতে বেশি সময় লাগবে না, আমি দ্রুত লিখে বোঝাচ্ছি। এটা মনে করো তুমি বাসায় বসে হাতে কলমে সমাধান করতেছো। তারপরে স্টক, মজুদ পণ্য 30,000 টাকা আছে। এরকম এক একটা অধ্যায়ের জন্য ভালো করে আমার 5টা ক্লাস দেখলেই যথেষ্ট। ডেপ্টর অথবা দেনাদার আছে এখানে 20,000 টাকা। ক্যাশের ব্যাংক, ক্যাশের ব্যাংক আছে 40,000 টাকা। যোগ করো, যোগ করলে হবে এখানে 3,20,000 টাকা। এখন কারেন্ট লাইবিলিটিস বাইর করতে হবে। কারেন্ট লাইবিলিটিস ছিল 2টা। একটার নাম হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, টাকার পরিমাণ ছিল 50,000। আরেকটা ছিল সানডে ক্রেডিটর্স, সানডে ক্রেডিটর্স টাকার পরিমাণ ছিল 20,000। 2টা যোগ করলে হবে 70,000। উপরের টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, 3,20,000 থেকে 70,000 বিয়োগ করলে 2,50,000 টাকা পাওয়া যাবে। ক্লোজড, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এক নম্বর ওয়ার্কিং আমাদের শেষ। আর সুপার প্রফিট মেথডে ম্যাথের সমাধান করার জন্য বলা হলেই এটাই নিয়ম। 1 নম্বর ওয়ার্কিং এর কাজ শেষ। এখন 2 নম্বর ওয়ার্কিং এর নাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। নিয়মটা কি? উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা এখানে নিয়ে আসতে হবে। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে আগেই বসাতে হবে কারেন্ট ইয়ার প্রফিট। তারপরে বর্তমান অঙ্কের মধ্যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা আছে, এটার ইন্টারেস্ট আমরা বিগ করব। ডিবেঞ্চার অথবা বন্ড এটা আছে, এটার ইন্টারেস্ট আমরা এখানে যোগ করব। ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট এক্সপেন্স এগুলো দেওয়া নেই, যদি থাকতো তাহলে আমরা এখানে বিগ করতাম। টাকাটা যোগ করে এটার উপর ইনকাম ট্যাক্স বাদ দিয়ে যেটা হবে, এটাকে 2 দ্বারা ভাগ করে এখানে টাকাটা নিয়ে আসবো। উপরের টাকা থেকে এই টাকা বিগ করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা এখানে সহজে পেয়ে যাব। তাহলে কি কি আমাদের বাইর করতে হবে? আমাদের বাইর করতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড তো আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে পেয়ে গেছি। দেখতে হবে চলতি বছরের মুনাফা কত, দেখতে হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কত আছে, এটার ইন্টারেস্ট রেট কত, দেখতে হবে ডিবেঞ্চার কিংবা বন্ড এটার ইন্টারেস্ট কী পরিমাণ উল্লেখ আছে, তারপর ইনকাম ট্যাক্সের হার কী পরিমাণ আছে। যদি কোনো অঙ্কের মধ্যে ইনকাম ট্যাক্সের পরিমাণ দেওয়া না থাকে তখন এটা ধরে নিতে হয় 40%, এটাই নিয়ম। তো এগুলো আমরা দেখি। বর্তমান অঙ্কের মধ্যে কারেন্ট ইয়ার প্রফিট কোথায় আছে? এই যে 2022 সালের 1,40,000 টাকা প্রফিট এখানে দেওয়া আছে। সম্পূর্ণ অঙ্ক জুড়ে ট্যাক্স রেট 40% দেওয়া আছে, যদি না থাকতো আমরা 40% ধরে নিতে পারতাম। এখানে ইনভেস্টমেন্ট 60,000 টাকা আছে, 60,000-এর 9% ইন্টারেস্ট বলা হয়েছে। তো নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট এই 60,000-এর 9%, নিয়ম হচ্ছে এটা বিগ করতে হয়। 60,000-এর 9%টাকে আমি বিগ করে দিব। এখানে দেখো বন্ড আছে 6% বন্ড, 1 লক্ষ টাকা, 1 লক্ষের 6% ইন্টারেস্ট, নিয়ম হচ্ছে এটা যোগ করতে হবে। তাহলে 6% বন্ড 1 লক্ষের 6%, এই টাকাটা আমি যোগ করে দিব। আর তো কোনো তথ্যের প্রয়োজন নাই, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে আমি এই ম্যাথের সমাধানটা করছি। এটার নাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছি 2,50,000 টাকা।
উপর থেকে আগে নিয়ে আসো। ক্যাপিটাল এমপ্লয়েড 2,50,000 টাকা। লিখতে হয় হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, তো কারেন্ট ইয়ার প্রফিট কত ছিল? এটা আগেই লিখতে হয়। কারেন্ট ইয়ার প্রফিট অঙ্কের মধ্যে ছিল এই যে 1,40,000 টাকা। তো এই টাকাগুলো তোমরা দেখে নিও। 1,40,000 টাকা আমি এখানে লিখে নিলাম। এইটার সাথে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নন ট্রেডিং যেটা, এটার পরিমাণ ছিল 60,000 টাকা। 60,000-এ 9% হবে 5,400 টাকা। নিয়ম হচ্ছে এটা বিগ করতে হবে। বন্ড অথবা ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন বন্ড লিখতে পারি আমরা। ₹1,00,000 টাকা ছিল। এটা 6%, 6,000 টাকা। নিয়ম হচ্ছে এটা যোগ করতে হবে, আর তো কিছু করার নাই। এখানে প্লাসের 1,40,000, এখানেও প্লাসের 6,000, প্লাসের হচ্ছে 1,46,000। 1,46,000 থেকে মাইনাসের 5,400 টাকা বিক করলে আমরা এখানে পাবো 1,40,600 টাকা। এই টাকার উপরে ট্যাক্স রেট আমাদের বাদ দিতে হবে। ট্যাক্স 1,40,600 এর 40% টাকা আলাদা করে ক্যালকুলেটারে আমরা বাইর করব। ক্যালকুলেটারে আমরা পেয়ে যাব 56,240 টাকা। অর্থাৎ এখানে যে টাকাটা হবে 1,40,600 এর 40% ট্যাক্স রেট অঙ্কের মধ্যে দেওয়া আছে। চাইলে এইভাবে এখানে লিখেও দিতে পারো। $1,40,600 গুণ 40%, তখন এই টাকাটা বাইর হয়ে যাবে। এটা বিগ করলে আমরা এখানে পাবো 84,360 টাকা। যেটা পাবো এটাকে সাথে সাথে 2 দ্বারা ভাগ করতে হবে, এটাই নিয়ম। 2 দ্বারা ভাগ করলে কি হবে? এই যে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট আমরা বলেছি, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ এই কারেন্ট ইয়ার প্রফিট হাফ, অর্ধেক হয়ে যাবে। তো 2 দ্বারা ভাগ করলে হবে এটা 42,180। উপরের 2,50,000 টাকা থেকে 42,180 যদি বিয়োগ করা হয়, তখন আমরা এখানে পাবো 2,07,820। এটার নাম হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এটা ক্লাসটা দেখে যখন হাতে কলমে তোমরা এই ম্যাথের সমাধান করবে তখনই সহজ মনে হবে। এখন 3 নম্বর যে ওয়ার্কিং করতে হয়,
এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করার নিয়ম কি? আগেই বাহির করতে হবে এভারেজ প্রফিট, সাম অফ ইয়ার প্রফিট। যত বছরের প্রফিট অঙ্কের মধ্যে দেওয়া আছে এই প্রফিট সমূহ যোগ করে নিতে হবে, তারপর বছর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে টাকাটা এখানে। আর সমন্বয় তো বলেছিলাম এখানে যেরকম ঠিক সেই রকম, অর্থাৎ আজকের অঙ্কের মধ্যে আছে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা বিগ হয়ে যাবে, একটু আগে আমরা বাহির করেছি। ডিবেঞ্চার অথবা বন্ডের ইন্টারেস্টটা এখানে যোগ হয়ে যাবে, তারপর টাকা যোগ করে ট্যাক্স রেট বিগ করে দিলে এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা পেয়ে যাই। এখন দেখতে হবে অঙ্কের মধ্যে বছরের আয় কোথায় দেওয়া আছে, বছর সংখ্যা কত, এগুলো। বছরের আয় দেওয়া হয়েছে এখানে 2019 থেকে 22 সাল পর্যন্ত 80,000, 1,20,000, 1,30,000, 1,40,000 এখানে দেওয়া হয়েছে। তো এখানে বছর সংখ্যা হচ্ছে 4টা। এই 4 বছরের আয় যোগ করে 4 দ্বারা ভাগ করলে এভারেজ প্রফিট আমরা পেয়ে যাই। আর দুইটার সমন্বয় ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট আর বন্ডের ইন্টারেস্ট, এটা যোগ বিয়োগ করে দিলেই তো হয়ে যায়। ট্যাক্স রেট 40% তো দেওয়াই আছে। তাহলে মূল কথা হচ্ছে যে এই নিয়মটা আমাদের ধারণায় আগে থেকে থাকতে হবে, এটা শিখতে পারলেই আমরা অঙ্ক পারব। প্রথম 1-2টা ক্লাস দেখে নিলে এটা তোমাদের এমনিতেই মনে থাকবে। এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করার জন্য শুরুতে আমরা এখানে এভারেজ প্রফিটটা বাহির করে নিব। চার বছরের যে আয় দেওয়া ছিল 80,000, 1,20,000, 1,30,000, 4 বছরের প্রফিট এখানে যোগ করা হয়েছে। বছর সংখ্যা আছে এখানে 4, 4 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 1,17,500। তারপরে লেস ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট, এখানে এই যে দুইটা ওয়ার্কিং আমরা করেছি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্ট বিগ করতে হবে একই নিয়ম, বন্ডের ইন্টারেস্ট যোগ করতে হবে একই নিয়ম। এই দুইটা আমি লিখে নিচ্ছি, এই দুইটা লিখে নিলাম। তারপর 1,17,500, 6,000 এগুলো হলো প্লাসের টাকা থেকে মাইনাসের টাকা বিগ করলে এখানে অতিরিক্ত 1,18,100 টাকা পাওয়া যাবে। 1,18,100 টাকার উপরে ট্যাক্স রেট 1,18,100 এর 40% ট্যাক্স রেট 47,240 টাকা হবে। এটা বিগ করো, বিগ করলে আমরা পেয়ে গেলাম এভারেজ মেনটেনেবল প্রফিট 70,860 টাকা। এভারেজ মেনটেনেবল প্রফিট ঠিক এই নিয়মে আমাদের যে কোনো অঙ্কের মধ্যে বাহির করতে হবে। আচ্ছা, পরবর্তীতে নিয়মটা কী ছিল? 4 নম্বরে বাহির করতে হবে নর্মাল প্রফিট। 2 নম্বরে যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পাওয়া হয়েছে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করতে হবে। তো 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছি, নর্মাল রেট অফ রিটার্ন এটাও অঙ্কের মধ্যে ইল বা মুনাফা নামে দেওয়া আছে 10%। 5 নম্বরে সুপার প্রফিট বাইর করার জন্য 3 নম্বরে যে এভারেজ মেনটেনেবল প্রফিট পেয়েছি ওইটার টাকা থেকে 4 নম্বরে নর্মাল প্রফিটের টাকা বিক করতে হবে। আর 6 নম্বরে গুডউইল পাওয়ার জন্য এই যে 5 নম্বরে সুপার প্রফিটের যে টাকা আমরা পেয়েছি এটাকে নাম্বার অফ ইয়ার পারচেজ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দেখে নেই অঙ্কের মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন কোথায় আছে, নাম্বার অফ ইয়ার পারচেজ এগুলো কোথায় আছে, আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ মেনটেনেবল প্রফিট, সুপার প্রফিট এগুলো তো আমাদের ওয়ার্কিংয়ের মধ্যেই আছে।
গুডউইল ইজ টু বি ভ্যালুড এট 3 year পারচেজ, 3 বছর ক্রয়ের জন্য গুডউইল অথবা সুনামটা নির্ণয় করা হবে। তাহলে পারচেজ ইয়ার 3 আর সিমিলার কোম্পানি গিভ এ ইল্ড অফ 12%। সিমিলার কোম্পানি 12% মুনাফা দিবে। এই ইল্ড 12% বলে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে এনআরআর। আচ্ছা, আগে হয়তো 10% বলেছি, তো এখানে দেওয়া আছে 12%। এনআরআর এর মান হচ্ছে 12। আর উপর থেকে একবার আমরা দেখে নেই, ক্যাপিটাল এমপ্লয়েড এখানে 2,50,000। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের আমাদের প্রয়োজন এখন, এটা 2,07,820 টাকা। এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা এখানে পেয়েছি 70,860 টাকা। এবার পরবর্তী ওয়ার্কিংগুলো, তো এটা হচ্ছে ওয়ার্কিং 1, এটা ওয়ার্কিং 2, এটা আর এটা ওয়ার্কিং 3। এখন হলো ওয়ার্কিং 4, এটার নাম হচ্ছে নর্মাল প্রফিট। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটা সংক্ষেপে লিখে নিচ্ছে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মানকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করতে হবে। আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছি 2,07,820। নর্মাল রেট অফ রিটার্ন এটা আমরা পেয়েছি 12%। 2,07,820-এর 12% এখানে হবে 24,938 টাকা। ওয়ার্কিং 4 এটাও হয়ে গেল। এখন ওয়ার্কিং 5, এটার নাম হচ্ছে সুপার প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এটাই সূত্র। এভারেজ মেনটেনেবল প্রফিট এটা আমরা এখানে পেয়েছি 70,860 টাকা। নর্মাল প্রফিট আমরা এখানে পেয়েছি 24,938 টাকা। বিগ করলে 45,922 টাকা উত্তর হয়ে যায়। ফাইনালি গুডউইলের সূত্র সুপার প্রফিট ইন্টু পারচেজ ইয়ার। তো সুপার প্রফিট আমরা এখানে পেয়েছি 45,922 টাকা। তো পারচেজ ইয়ার অঙ্কের মধ্যে আছে 3। 45,922-কে 3 দ্বারা গুণ করলে টাকা 1,37,766 টাকা। এটাই হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনাম। সুপার প্রফিট মেথড বললে এই নিয়মেই আমাদের ম্যাথের সমাধানটা করতে হবে।